আচ্ছা কৃষাণু কি আছে? আচ্ছা কৃষাণুকে এইটা শিক্ষা ভবনের তরফ থেকে মানে ফার্স্ট হয়েছে নাকি? ফার্স্ট হয়েছে তো? কৃষাণুকে এটা শিক্ষা ভবনের তরফ থেকে দেওয়া হচ্ছে, ঠিক আছে? চলে এসো। মানে ভালো অ্যাটেন্ড করেছে এবং এটা একটা অ্যাওয়ার্ড পাওয়ার জন্য যে এই সেকশন থেকে আমাদের এই শিক্ষা ভবনের তুমি ভালো এই কমপ্লিট কদিনে খুব ভালো পারফর্ম করেছে। আচ্ছা ঘেমে গেছো কেন তো? বাড়ি গেছিল? এটা তো ঘামেনি, কি ব্যাপার? হ্যাঁ প্রবলেম আছে না, এর তো ভালো আছে তারপরে। না না যখন মানুষ সাপোজ যদি এরকম হয়, তোমরা প্রত্যেকে লাইফ সায়েন্স পড়েছো, লাইফ সায়েন্স পড়ে প্রত্যেকটা আমরা জিনিস জানি আর কিছু কিছু জিনিস জানি, সায়েন্স আরো ভালো বলতে পারে যে যদি আমরা কোনো কিছু দেখি ভয়জনক কিছু দেখি এবং সেটা আমাদের মনের মধ্যে কি হবে? হ্যাঁ হবে, কিন্তু যদি না হয় সেটাকে প্রবলেম ধরা, তাই তো? যে নর্মাল একটা জিনিস দেখো তো সাপ দেখো মানে চমকে ওঠে, তাই তো? হওয়া উচিত, সে হলো না, সে ভালো চলে যাচ্ছে, অ্যাবনর্মাল আমরা যেটা বলি, তাই না? হ্যাঁ স্বাভাবিক, তুমি আকস্মিক কিছুতে চমকে উঠবে, চোখে হাত মারলে হ্যাঁ এটা অটোমেটিক পড়বে, ধরো হলো না, তার মানে তোমার টোটাল সেন্স অফ এখানে কোনো স্নায়ু কাজ করছে না। হ্যাঁ এটা হয়তো এক্ষুনি যখন আমাদের ভয়তে চিৎকার করে সেটা তো ভালো জিনিস। হ্যাঁ স্বাভাবিক, সবাই যখন হাসছে তুমি তখন বসে কাঁদছো, আবার সবাই যখন কান্নার কথা হচ্ছে তুমি করে হাসছো, কেমন দেখা ভালো? সবাই কাঁদছে দেখে তোমার খুব মজা লাগছে, এটা খারাপ না? আচ্ছা তাহলে আমরা আজকে টেক্সটে ঢুকি একটু। এই তোমরা পরীক্ষা নিয়ে কেমন হয়েছে তোমাদের? কৃষাণু দিয়েছো তো? খুব খুব দাও তোমরা আচ্ছা তাহলে আমরা একটু কারেন্ট অ্যাফেয়ার্স খানিকটা অল্পটা দেখে নেবো, ডিসকাশন করে নেবো, আর তারপর আমরা হিস্ট্রি পোর্শন করবো, ঠিক আছে? হ্যাঁ যেটা বলি তাহলে এখন তো ইলেকশন চলছে, ইলেকশনের বেজে গেছে, তাই তো? এই ইলেকশন সম্পর্কে কারো কিছু নলেজ? সেন তারপর কত সাল হয়েছিল? 1951 ডিসেম্বর, 1952 ফেব্রুয়ারি, ঠিক আছে? মাস থেকে সরকার গঠন হয়েছে, ঠিক আছে? আচ্ছা ইলেকশন হচ্ছে এখন, তার মানে তৃতীয় পয়েন্ট কি আছে? ইলেকশন বেসিস আর কোশ্চেন কি আছে? চেঞ্জ হয়েছে, সেটা চেঞ্জ হবে, ওটা নিয়ে ইম্পর্টেন্ট নয়, বাট প্রবলেমসটা হচ্ছে এটা যে ইলেকশন যে হবে এখন, এটা কি ইলেকশন হচ্ছে? লোকসভা, তাই তো? মানে এই লোকসভাতে কি গঠন, এমএলএ হবে না এমপি? সবার কনসেপ্ট ক্লিয়ার তো? কি জানো কনসেপ্ট ক্লিয়ার তো? এমপি হবে, তাই তো? আচ্ছা এই যে এমপি হবে আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল কতগুলো ভ্যাকেন্সি আছে? সবচেয়ে বেশি আছে কটা? কটা আছে? 80। উত্তরপ্রদেশ 80। তারপরে কি আছে উত্তরপ্রদেশ পরে? আই থিঙ্ক মহারাষ্ট্র 42। কিছু কিছু জিনিস যখন যেটা ঘটে যাচ্ছে মাথায় রাখবে, এই ডিসকাশন করতে করতে আমার মনে হয় কাউকে বলতে গিয়ে দেবে তোমার খুব দরকার যে এই জানিস এটা কি হয়েছে, এটা জানিস কি হয়েছে, এটা কবে হয়েছে জানিস, বলতে বলতে দেবে তোমার, তুমি যখন কাউকে বলবে তোমাকে তো ভিতরে জানতে হবে, তাই না? অটোমেটিক তোমারও রিমাইন্ডার হয়ে যাবে। ইলেকশন চলে গেল, আচ্ছা এখন আর ঘটনা কিছু ইম্পর্টেন্স কিছু? না আইপিএল খেলা হচ্ছে, আচ্ছা আইপিএল হোস্ট করছে কে? সেটা তো ভালো বলতে হবে। হ্যাঁ টাটা আইপিএল, তাই তো? এই আইপিএল কে হোস্ট করছে? স্পন্সর করছে কে? আর আইপিএল খেলা হচ্ছে তখন বল যে পড়লো আউট হয়ে গেল যখন দেখায় লোগোটা, কিসের লোগো আছে? দেখেছো বল খেলা? কেউ দেখোনি? দেখবে টাটা আইপিএল, তাই তো? মানে খুব খেলা দেখে, খুব ভালো। হ্যাঁ খেলা দেখাও ভালো, টাইম একটা দিয়ে দাও, ঠিক আছে, প্রত্যেকে একটা করে এসে থাকা ভালো, বাট সেই
রিলেটেড আমরা যখন কম্পিটিটিভ পড়ছি বাট সেই রিলেটেড কোশ্চেনগুলো অ্যারেঞ্জ করে নেব তাতে কাজে লাগবে। আইপিএস চলে গেল। আচ্ছা, আর যদি দেখি আমরা যে এই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স কিছু ইম্পর্টেন্ট যেটা আমাদের পরীক্ষা বারবার রিপিটেশন হচ্ছে কিছু চলো বলি। 3 মার্চ আছে প্রথমত বন্যপ্রাণী দিবস, তাই তো? 3 মার্চ যেটা আমাদের কোশ্চেনে বারবার রিপিট হয়েছে। বন জঙ্গল মানে বন, বন্যপ্রাণী আছে, বন আছে, বন্যপ্রাণী আছে, ওয়াটার রিজার্ভেশন আছে, ঠিক আছে, ওয়াইল্ড লাইফ স্যাংচুরি আছে। এই যে ডেগুলো যেটা রিলেটেড সেগুলো কিন্তু আছে এবং যে সময় আমরা কাটিয়ে যাচ্ছি এই মাস থেকে কাটিয়ে যাচ্ছি এর মধ্যে সব প্রত্যেকদিন কিছু না কিছু আছে, বাট পরীক্ষার জন্য যেগুলো আমাদের দরকার সেগুলো আমাদের কিন্তু নিয়ে নিতে হবে, ঠিক আছে? তার মধ্যে পাবো আমরা কি পাবো? 3 মার্চ পাবো। কি পাবো 3 মার্চে? হ্যাঁ, ওয়াইল্ড লাইফ, তাই তো? হ্যাঁ, ডাব্লিউডব্লিউ মানে রেসলিং নয় কিন্তু, ডাব্লিউডব্লিউ মানে রেসলিং ও। হ্যাঁ, আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের বিশ্ব বন্য প্রাণী দিবস কিংবা হচ্ছে তোমার হচ্ছে 3 মার্চ পেলাম, তাই তো? আচ্ছা, ওর হচ্ছে আমাদের থিমটা দরকার, কিন্তু থিমটা অনেক বড়, টু কানেক্টেড পিপল উইথ অ্যানিমালস এর এরকম ব্যাপার আছে, অনেক বড় আছে, ওই জন্য রাখি, ঠিক আছে? 3 মার্চে মনে রাখবো, অনেক জায়গায় রিপিট হয়েছে, ওই জন্য 3 মার্চে নিয়েছি। আচ্ছা, 8 মাস তো তোমাদের পরীক্ষায় এসছে, আগের দিন আমাদের ডিসকাশন হয়েছিল। প্লাস বিশ্ব হচ্ছে ইন্টারন্যাশনাল, ওকে? প্রত্যেক মাসে যেটা খুব বেশি নেই, অল্প অল্প করে কালেক্ট করে একটা টাইম পর দেখবে তোমাদের এইটা পুরো মুখস্থ হয়ে গেছে। এবার তখন এক্সট্রা নেবে যে মার্চে আমি আর কি কি নিতে পারি, আমার ব্রেন কতটুকু কনসেপ্ট করতে পারবে, ওকে? আচ্ছা, আরেকটা পেয়েছে আমাদের, যদি আরেকটা কারেন্ট অ্যাফেয়ার্স দেখি, কি পেয়েছে, কি আর পেয়েছে? ভুটানের সর্বোচ্চ শহর, তাই তো? নরেন্দ্র মোদী হচ্ছে ভুটানের সর্বোচ্চ শহর পেয়েছে। এটা বিশেষত্ব এরকম যে প্রধানমন্ত্রী অনেক জায়গায় অ্যাওয়ার্ড পেয়েছে, বাট ভুটানের একটা ইম্পর্টেন্ট এই জন্য যে ভুটান থেকে প্রথম কোনো বিদেশিকে অ্যাওয়ার্ড দেওয়া হয়। ভুটান থেকে প্রথম কোনো বিদেশি, মানে ভুটান থেকে ভারত মানে বিদেশি, তাই তো? ভারত মানে বিদেশি, বলছে ভুটান থেকে প্রথম কোনো বিদেশিকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়, ঠিক আছে? ভুটানের সর্বোচ্চ শহর। আচ্ছা, তাহলে এটা কে দিয়েছে? ভুটান যে অ্যাওয়ার্ডটা কি দিয়েছে? পিএম মোদি অ্যাওয়ার্ডটা ভুটান, তাই তো? ভুটানকে দিয়ে দিল, তাই তো? আচ্ছা, তারপর তুমি যেটা বলছিলে যে তামিলনাড়ু যে ঘটনাটা, আমরা সামুদ্রিক বন্দর শুনেছি, এবার হচ্ছে স্পেস পোর্ট তৈরি হচ্ছে, ফার্স্ট স্পেস পোর্ট তৈরি হচ্ছে, সেটা হচ্ছে তামিলনাড়ু। তাহলে আমরা একটু আগে আমরা ডিসকাস করছিলাম, তোমরা ছিলে না তখন, যে আমাদের যে স্পেস সেন্টার কোথায় অবস্থিত, তাই তো? ব্যাঙ্গালুরু কোথায়? কোয়েম্বাটুর। বেঙ্গালুরুটা কোথায়? বেঙ্গালুরুটা কর্ণাটকের বেঙ্গালুরুতে হচ্ছে আমাদের ইসরো আছে, তাই তো? ইসরো স্থাপিত কত সাল হয়েছিল জানো না? চেষ্টা করবে যখন যেটা আসবে সেটাকে রিলেটেড ডিসকাশন করবে। তাহলে আমাদের কি জানা হলো যে স্পেস পোর্ট, তাই তো? কোথায় হলো?
তামিলনাড়ু, তাই তো নাকি? স্পেস পোর্ট হলো তামিলনাড়ু। এর সঙ্গে রিলেটেড আমাদের জেনে নিলাম কি, ইসরো জেনে নিলাম। ইসরো কত 15 আগস্ট 1969 তৈরি হয়েছে, তাই তো? প্রথম চেয়ারম্যান ফার্স্ট না, হ্যাঁ 1969 15 আগস্ট আমাদের ইসরো স্থাপিত হয়েছে। হ্যাঁ সোমনাথ, এস সোমনাথন তো এখন আছে, এর আগে কে শিবান ছিল, তাই তো? এর আগে কে শিবান ছিল। আচ্ছা কে আমাদের এগুলো নামগুলো একবার জেনে নেবে যে এখন এর আগে কে ছিল, এরকম কোশ্চেন হয় যেখানে ট্রিক্সি কোশ্চেন হয়, নর্মালি সবাই এটা পড়ে, কিন্তু আগেরটা অনেকে ভুলে যাবে, যার জন্য আগেরটাও জেনে নেবে যে এর আগে ছিল আমাদের কে শিবম, তাই তো? আর বর্তমান হচ্ছে এস সমানার্থী, শ্রীধর সীমানাথ, শ্রীধর সীমানাথ, ঠিক আছে? যেহেতু সাউথ বেঙ্গল হলো এই শ্রীধরা বলা, আমাদের বাংলা হলো শ্রীধর বলা, তাই তো? শ্রীধর সমানার্থী, এস সমানার্থী। আচ্ছা ফার্স্ট একটু গুগল করে তো, এটা বিক্রম সারাভাই বলছে, ইসরো দেখো, ইসরো ফ্যাসিলিটি বলছে বিক্রম সারাভাই বলছে। মানে ফার্স্ট ইসরো যখন স্থাপিত তখন চেয়ারম্যান কে ছিল? একজন সার্চ করো, একজন সার্চ করো, এসছে বিক্রম সারাভাই, তাই তো? ফার্স্ট ছিল হচ্ছে বিক্রম সারাভাই, হ্যাঁ ফার্স্ট চেয়ারম্যান, ইসরোর হচ্ছে ফার্স্ট চেয়ারম্যান। মানে আমাদের এই যে মহাকাশ যান, মানে মহাকাশে যে গবেষণা হয় সেটা হচ্ছে ফার্স্ট স্থাপিত হলো কত 15 আগস্ট, এবং ফার্স্ট চেয়ারম্যান হলো কে? বিক্রম সারাভাই। আচ্ছা বর্তমান পেয়ে গেলাম কে, কে সমাধান, এর আগে কে ছিল? কে শিবন। ওকে ক্লিয়ার। তাহলে আমাদের স্পেস পোর্ট পেয়ে গেলাম, ইসরো পেয়ে গেলাম, ইসরো তো চেয়ারম্যান কে ছিল পেয়ে গেলাম, এগুলো রিলেটেড হয়ে গেল। আচ্ছা দ্রৌপদী মুর্মু আমাদেরকে রাষ্ট্রপতি, তাই তো? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। একটা কোশ্চেন এসেছিল টুডে, আমাদের পার্লামেন্ট কিভাবে গঠিত? বিধানসভা বলছিলেন, ওটাই শুনছিলাম। আমাদের সেন্ট্রাল হচ্ছে দুটো কক্ষ, লোকসভা একটা রাজ্য। লোকসভা হচ্ছে নিম্নকক্ষ, রাজ্যসভা হচ্ছে উচ্চকক্ষ, তাই তো? রাজ্যসভা টোটাল হাইস্ট কতজন সদস্য থাকে? 250, তাই তো? রাজ্যসভা কত থাকে? হচ্ছে রাজ্যসভায় থাকে 250, তার মধ্যে হচ্ছে 12 জনকে হচ্ছে নমিনেটেড, তাই তো? জানি তো এটা কে সিলেকশন করে? এটা রাষ্ট্রপতি সিলেকশন করে। আমাদের দ্রৌপদী মুর্মু বর্তমানে সিলেক্টেড সুধা মূর্তিকে সিলেক্টেড করেছে, ঠিক আছে? এটা করেছে রাজ্যসভা, এটা করেছে রাজ্যসভা, ঠিক আছে? লোকসভা নয় তো, মাথায় রাখবে যে এখানে 250 সিটের মধ্যে হচ্ছে 12 জনকে সিলেকশন করে কে? রাষ্ট্রপতি। বিভিন্ন ফিল্ডে তার হচ্ছে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, খেলায় খুব পারদর্শী হতেই পারে, তো অ্যাথলেটিক্সে বিশাল সারা বিশ্বের নাম কামিয়েছে, তাকে রাখতে পারে। এটা সিলেকশন করেছে প্রেসিডেন্ট। ওকে, তাহলে বর্তমানে দ্রৌপদী মুর্মু আমাদের প্রেসিডেন্ট সিলেক্টেড সুধামূর্তি, সুধামূর্তি থেকে হচ্ছে সদস্য করেছে কোথায়? রাজ্যসভা, হয়েছে। ম্যাক্সিমাম সিট 250, কিন্তু বর্তমানে এখন কত আছে? 245। কি পেলাম তাহলে আমরা এখানে? রাষ্ট্রপতি পেলাম দ্রৌপদী মুর্মু, সিলেকশন সুধামূর্তি। সুধামূর্তি কে? ইনফোসিস মানে ইনফোসিসটা কি? একটা আইটি, ইনফরমেশন টেকনোলজি। তো অ্যাডভাইস বলো, কিছুদিন ধরে একটা খুব রুমার্স চলছে না, ডিপ ফেক। ডিপ ফেক
অর্থাৎ তোমার মুখটা কেটে অন্য মুখে লাগিয়ে দিল, এমন ভাবে এডিট করে দিল। এআই কি এটা? এটা হচ্ছে আমাদের এই ইনফরমেশন টেকনোলজি মানে আইটি সেক্টরের সবচেয়ে বড় সাকসেস বলবে। মানে সাকসেস মানে ভালো যেমন দিক আছে খারাপ দিক আছে, খারাপ দিকে এটা টেনে নিয়ে যাওয়ার একটা বিশাল লক্ষ্য। তো সেটাই আমি বলছি যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের কি করছে, বিভিন্ন ব্যক্তি যেমন দেখেন প্রধানমন্ত্রী এই দিন কিছু টুইট করেছিল, এক্সেন্ডেল টুইট করেছিল, যেটা খুব একটা খারাপ দিকে যাচ্ছে। আমাদের যখন মানে মডার্ন সোসাইটি আইটি সেক্টরের দিকে খুব বেশি ঝাঁপাচ্ছে, সেখান থেকে কিছু লোক তারা টেনে নিয়ে টেনে নিয়ে চলে যাচ্ছে, অন্যদিকে টেনে নিয়ে চলে যাচ্ছে। এটা একটা খুব খারাপ মানে সিচুয়েশন, এবং ভালো যেরকম থাকবে এবং খারাপ দিকও থাকবে, এবং সেটাকে প্রোটেক্ট করতে হবে। চেষ্টা করা হচ্ছে আরো 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 বেশি ইনফরমেশন দিয়ে চেষ্টা করা হচ্ছে যে কিভাবে এটাকে রক্ষা। আচ্ছা, সুধামূর্তি পেলাম যে আমরা কি পেলাম, উনি একটা অথর, ভালো ভালো বই লেখেন। একটা বই আমাদের রিপিট হয়েছে, একটা পরীক্ষা রিপিট হয়েছে, বইটার নাম হচ্ছে উনি লিখেছেন, বইটার নাম হচ্ছে ডিরেক্ট কোশ্চেন নাও করতে পারে, ডিরেক্ট কোশ্চেন আমাদের নাও করতে পারে, করে দিল যে এই বইটা কার লেখা। আমরা কি যখন সুধামূর্তি পাচ্ছি তারপর সুধামূর্তি বেশি ডিটেলস জেনে নিতে হবে, দেখবে আমাদের যে কোশ্চেন বই আছে যে এই বইটা কার লেখা, ও কিছু না কিছু করে সেই টাইম ফ্রেমে, যার জন্য ওর বইটাকে তুলছে। এত লেখক আছে, মাঝে মধ্যে একে একে টেনে গেল, সালমান রুশদি পাবে, যে সমস্ত অমিতাভ ঘোষ পাবে, তাই না? মাঝে মধ্যে ইম্পর্টেন্ট কাজ করে, তাই তাদের বইগুলো টেনে টেনে করি যে এই বইটা কার লেখা। আমাদের এত বই পড়ার সময় করা। Wise and otherwise. ইম্পর্টেন্ট বই এবং রিপিটও হয়েছে। সুধামূর্তি নাম তো শুনলে যে নারায়ণ মূর্তির স্ত্রী, তাই তো? এবং নারায়ণ মূর্তি যে এই যে ইনফোসিস আইটি সেক্টরটা কোম্পানি খুলেছে, তার ক্ষেত্রে সুধামূর্তির অনেক অবদান রয়েছে। তোমরা যদি কখনো গল্প বড় দেখবে যে সুধামূর্তি তার সমস্ত গয়নাগালা বন্ধক রেখেও অন্তত বলেছিল যে তুমি যাও, তুমি একটা কোম্পানি খোলো, এত বড় স্যাক্রিফাইস করবে। এবং সেই জন্য ইনফোসিসকে আমরা খুব ভালো চোখেই দেখি, এবং তাদের যে মোটো যেটা বলা হয়, এবং তাদের ভালো দিয়েই রান করেছে এখনো পর্যন্ত। সুধামূর্তি পেলাম, ইনফোসিসের হচ্ছে কর্ণধার করে পেয়েছি, মানে নারায়ণ মূর্তির হচ্ছে স্ত্রী, এবং তার বই হচ্ছে ওয়াইস এন্ড আদারওয়াইজ, এবং সে সিলেক্টেড, তার সিলেক্টেড দ্রৌপদী মুর্মু দিয়েছে, রাজসভা সিলেক্টেড করেছে, হয়েছে। খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম কোথায় হয়েছে? গুয়াহাটি। উইনার্স কি হয়েছে? খেলো ইন্ডিয়া হয়েছে চণ্ডীগড় ইউনিভার্সিটি। খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস 2024 হোস্ট করেছে গুয়াহাটি, আসামের গুয়াহাটিতে হয়েছে। জিতেছে হচ্ছে, উইনার্স হচ্ছে চণ্ডীগড় ইউনিভার্সিটি। ওকে, আসছে কখনো কখনো কোশ্চেন করতে গিয়ে হয়তো আসে, এখনো রিপিট করে দেবো। আমাদের বিভিন্ন ইউনিভার্সিটি এবং কলেজের ইনফরমেশন টেকনোলজিকে ভালো করে সাজানোর জন্য
প্রধানমন্ত্রীর তরফ থেকে বলা হয়েছে যে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যে আমার একটা সেট আপ থাকবে যেখানে হচ্ছে ইনফরমেশন টেকনোলজি ছাত্রদের সম্পূর্ণ জ্ঞান দেওয়া হবে, যাতে এই যে স্টুডেন্ট যারা মিসলেড হয়ে যারা অন্য জায়গায় চলে যাচ্ছে, একটা ছেলে একটা মেয়ে ভুলভাল ভিডিও বানাচ্ছে, কেন বানাচ্ছে? সঠিক পথে যাচ্ছে না, তাই প্রধানমন্ত্রী চাইছে যে আমরা ইনফরমেশন টেকনোলজি মধ্যে যাচ্ছি কিন্তু ভুল পথে রান হয়ে যাচ্ছে, যাতে না হয় প্রত্যেক ইউনিভার্সিটি একটা সেকশন তৈরি করা হয়। এবং সেক্ষেত্রে এই নীতি আয়োগকে হচ্ছে যুক্ত করা হয়েছে, যে প্রত্যেকটা ইউনিভার্সিটির সঙ্গে একটা টাই আপ করা হয়েছে, যে প্রত্যেকটা ইউনিভার্সিটির নীতি আয়োগ থেকে তাদের হচ্ছে কম্পিউটার সেট আপ দেওয়া হয় গভর্নমেন্টের। বুঝতে পারছি যে কেন দেওয়া হবে, যে এই ইনফরমেশন টেকনোলজির যুগে তারা যেন মিসলিড না হয়। কারণ কলেজ সেরকমভাবে আমাদের পড়ানো হয় না, যেটা করলে কি হতে পারে, কি ক্ষতি হতে পারে, কি পানিশমেন্ট হতে পারে। নীতি আয়োগ কি করেছে, এইটা ডিলটা করেছে। এবার হচ্ছে তোমাদের যে নীতি আয়োগ যে এই যে ডিলটা করেছে, কার সঙ্গে ডিল করেছে? নীতি আয়োগটা কি? হ্যাঁ, উপদেষ্টা পর্ষদ। উপদেষ্টা পর্ষদ ফুল ফর্ম ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশন। ফর কিন্তু অফ নয়, এটা খুব ভালো করে খেয়াল রাখবে। এখানে ম্যাক্সিমাম এইটাই ভুল আমরাও করেছি, না আমরাও করেছি। প্রথম যখন হয় 2015 সালে, তাই তো সময় 2015 সালে। ইনফরমেশন রাখবে, খুব ভালো জিনিস। এটা কার বদলে হয়েছে? প্ল্যানিং কমিশন। প্ল্যানিং কমিশন বদলে 2015 সালে চালু করেছে আমাদের প্রধানমন্ত্রী, তাই তো? আচ্ছা, নীতি আয়োগ চাই করেছে, কন্ট্যাক্ট করেছে তার সঙ্গে মেটা ভার্সানের সঙ্গে। মেটা মেটা কি কাজ করে? হ্যাঁ, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এদের হচ্ছে প্যারেন্টাল হচ্ছে, মানে এদেরকে সব কন্ট্রোল করে। ওকে, তাহলে নীতি আয়োগ কার সঙ্গে কন্ট্যাক্ট করে করেছে? মেটার সঙ্গে টাই আপ করেছে। এটা তোমার সবসময় মাথা রাখবে যে ইউনিভার্সিটির সঙ্গে নীতি আয়োগ যে টাই আপ করেছে তার সঙ্গে কাকে নিয়েছে? মেটাকে নিয়েছে। কোনো কথা নাই, বুঝা গেছে? তোমাদের কোশ্চেন আছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার এবং মেটা, এই তিনটে দিতে হবে। তোমাদের কিন্তু মেটা করে, বুঝা গেছে? আচ্ছা, নীতি আয়োগ তো পেলে নাকি? আমাদের দেশে কি কি এমার্জেন্সি হয়? ন্যাশনাল এমার্জেন্সি আর ফিনান্সিয়াল এমার্জেন্সি, তাই তো? আর্টিকেলস 52টা ন্যাশনাল, 56টা স্টেট, 52টা স্টেট, 56টা ন্যাশনাল আর 8টা আমাদের এই যে ডেমোক্রেটিক ইন্ডিয়াতে একটা হচ্ছে ইমার্জেন্সি কথা বলা হয়েছে, তাই তো? একটা হচ্ছে কি, প্রথমটা কি হয়েছে? স্টেট, ন্যাশনাল আর ফিনান্সিয়াল, তাই তো? আচ্ছা, এই তিনটে বাদেও দেখা যাচ্ছে যে বিশ্বের ইতিহাসে এমন কোনো ইমার্জেন্সি চালু হয়নি। প্রথম দেশ যেটাতে হেলথ এমার্জেন্সি চালু করেছে, ন্যাশনাল হেলথ এমার্জেন্সি। কোন দেশ চালু করেছে? পেরু চালু করেছে। আমি তিনটে আর্টিকেল সাইডে নিয়ে যাবো, কিন্তু আর্টিকেলটা আরেকবার রিভিউ করে দেবো, ঠিক আছে? ন্যাশনাল হেলথ এমার্জেন্সি, কোন দেশ চালু করেছে? পেরু। কিসের জন্য চালু করেছে? ডেঙ্গু জ্বর, ঠিক আছে? ডেঙ্গু জ্বর হয়েছে বলে চালু করেছে, ঠিক আছে? আমরা এইটা এমার্জেন্সি নিলাম হেলথ এমার্জেন্সি। প্রথম দেশ, পৃথিবীর প্রথম দেশ যা হেলথ এমার্জেন্সি চালু করে। যে ভেবেছিল, যেটা ভেবেছিল ইন্ডিয়াও ভেবেছিল যখন কোভিড হয় তখন হেলথ এমার্জেন্সি চালু করবে, বাট করেনি। কারণ হেলথ এমার্জেন্সি চালু করতে হলে বিশ্বের দরবার সেটাকে ইউএনের কাছে জানাতো যে আমাদের এই পরিস্থিতি, আমরা টানতে পারছি না, এই এত আমরা পরিষেবা দেবো, মেডিসিন কিভাবে দেবো? হচ্ছে, হ্যাঁ,
আচ্ছা, তারপর আমাদের কি আসবো, আমাদের হচ্ছে নোবেল পুরস্কার কটা ক্ষেত্রে দেওয়া হয়? 6টা ক্ষেত্রে দেওয়া হয়, তাই তো? আর গণিতের নোবেল বলা হয় কাকে? অ্যাবেল পুরস্কার, তাই তো? অ্যাবেল পুরস্কারকে বলা হয় গণিতের নোবেল। এবছর কে পেল? তালাগানি, তালাগানি, তাই তো? মিচেল তালাগানি। ব্যাপারটা হচ্ছে প্রত্যেক বছর যেটা পাচ্ছে নোট করবে, অনেক সময় একটু এবছর দিল আগের বছরের দিল, এবছর না দিয়ে আগের বছর দিল, ওটা আমরা দেখিনি। কি বলা হয় এটাকে? ম্যাথের নোবেল বলা হয়, তাই তো? গণিতের নোবেল বলা আছে। এবছর কি পেল? বাংলাতে বললে আমরা মাইকেল বলি, তাই তো? ইংলিশ লিখলে মিশেল বলা হয়। MIT সে ছিল না, MIT সে ছিল মিশেল তালাগানি। অ্যাবেল পুরস্কার পেলে এবছর। এর আগে আমরা নোবেল পুরস্কার তো পেয়ে গেছি সবকটা লিস্ট, তাই তো? ওর নিচে অ্যাড করবে, যেখানে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাড করবে তার নিচে কিন্তু এটা অ্যাড করবে। যখনই যে পরীক্ষা দিয়ে যাবে একবার অন্তত রিভাইজ করবে, দুদিন আগে। কারণ পরীক্ষার সময় কি ওই ওই নতুন জিনিস দেখবে, ওই যে এটা পড়ে আসছো সেটাকে একবার অল রিভাইজ করবে। যখন লেখা থাকে পরপর উইম্বলডন চ্যাম্পিয়নশিপ, চ্যাম্পিয়নশিপ, ক্রিকেট, ফুটবল, অটোমেটিক একবার করে নজরে তোমার চলে যাবে। ওকে, ঠিক আছে? এটা স্যার 22 মার্ক কি 22 মার্চ? 22 মার্চ হচ্ছে আমাদের ওয়াটার ডে, ঠিক হচ্ছে পিস ফর ওয়াটার। কালেক্ট করলে ভালো হবে। তেইশ তারিখ কি পাওয়া গেছে? তাই তো? আবহাওয়া দিবস তো নাকি? বাংলা বলে আবহাওয়া দিবস। ইংলিশটা বারবার এই জন্যই করছি, ইংলিশে যখন তোমাদের হাতে চলে আসবে অটোমেটিক বাংলা তো আমরা জানো, মাদার ল্যাঙ্গুয়েজ সব জানো। যখনই কোনো বাংলা প্রবলেম হবে, বাংলা কোশ্চেন আর বেশি নেই, অবশ্যই ইংলিশ কোশ্চেনটা একবার দেখে নেবে। যদি কোনো কোশ্চেন কনফিউশন হয় তখন তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে, কারণ তোমার মাথায় কোথাও কাজ করবে যে এই শব্দ জিনিস ভালো দেবে, তখন বুঝে যাবে যে এটা কি বলতে চাইছে। মেট্রোলজিক্যাল সিস্টেম কি কে বললেন? হ্যাঁ, মেট্রোলজির যে বাংলাটা আবহাওয়া, আবহাওয়া দিবস। পার্টিয়াস যে হচ্ছে কি শহীদ দিবস, তাই তো? কোশ্চেন কিন্তু মেট্রোলজিক্যাল শহীদ দিবসটা বেশি আছে। আর তোমরা বলে আমি তো মেট্রোলজিক্যাল ডে পড়েছি, আর কোনো অপশানে নেই কেন? তুমি ভাবে যে অপশান নেই কেন? আমরা তো বলি যে কোশ্চেনটা ভুল এসছে না, তবে এর মানে তো আমরা দেখি না দিব, এর মানে আমরা দেখি না, ওভারলুক করে যাই। আচ্ছা, এটা ফার্স্ট পালন হয়েছিল 1931, 23 মার্চ, জানো তো নাকি? কাকে মেরেছিল? 3 জনকে ফাঁসি দিয়েছিল। কে কে? ভগৎ সিং,
রাজগুরু সুখদেব। ঠিক আছে, 3 জনকে হচ্ছে ফাঁসি দিয়েছিল 1931 23 মার্চ, ওদের শহীদ দিবস বলা হয়। ওকে, আচ্ছা, আর আরেকটা হলে আমাদের মোটামুটি শেষ হলো। আমরা নেক্সট আজকে কি আছে? কি আছে আজকে? টিভি, টেলিভিশন নয় কেন? টিভি, তাই তো? টিভি, তাই তো? আচ্ছা, 24 মার্চ মানে আজকে। তারপরে কি টিভি কি আরো বেশি বাড়াবো? নিশ্চয়ই কমাবো। থিমও তো এমন হবে, মানে যখন আমাদের কোনো থিম মাথায় থাকবে না তখন আমাদের চেষ্টা করতে হবে, মানে যখন গেস করে পারবে যে টিভি নিশ্চয়ই বাড়ানোর প্ল্যান কখনোই করবো, তাই না? যত তাড়াতাড়ি বন্ধ করে দেওয়ার চেষ্টা করবো। সুতরাং সেইরকম একটা থিম হতে পারে। এর হচ্ছে থিম হচ্ছে yes we can empty, বুঝছেন? হ্যাঁ, এবার হচ্ছে কার্নেক্স তো আমরা খানিকটা দেখে নিলাম, যেটুকু অল্প অল্প করে দেখে নিলাম। এবার আমরা টেক্সটে ঢুকবো। আগের দিন আমরা যেটা শেষ করেছিলাম হচ্ছে অশোকের রাজত্ব শেষ করেছিলাম, তাই তো? অশোকের পুরো রাজত্ব শেষ করলাম। তুমি তো নতুন একদম, তো নতুন যেহেতু তুমি কারেন্ট ব্যাচ, তার মানে তোমার কাছে অনেক ইনফরমেশন থাকবে। কলিঙ্গ যুদ্ধ কত সালে হয়েছিল বলতে হবে? অশোক না পারলেও কোনো ব্যাপার নেই, মনে তাই তো? ঠিক আছে, লাস্ট বেঞ্চ কিরাম, কলিঙ্গ যুদ্ধ কত সাল পড়েছিলাম তো আগে দিন? হ্যাঁ, ছিল না তুমি? তো চেষ্টা করবে যেটা পড়ানো হবে সেটা একবার দেখে নেওয়ার চেষ্টা করবে, খুব কম কম পড়ানো তোমার ইতিহাসে হিসাব মতো একেবারে একটা পুরো টপিক শেষ করা দরকার হবে, কারণ নাহলে ইতিহাস বহুত হিউজ বড়, মানে প্রচুর সাবজেক্ট, মানে প্রচুর বড় আর কি, এ মাথা মতো তুমি না শেষ করে হবে না। আর অশোকের ধর্মগুরু দীক্ষা দিয়েছিল, তাই তো? আচ্ছা, অশোকের লিপি মানে অশোকের যে অশোক স্তম্ভ, পরে যদিও পাবো, এটা মনে রাখবে যে অশোকের যে অশোক স্তম্ভ দিল্লিতে এনেছিল, অশোক স্তম্ভ যেটা আমরা নিয়ে এখন আমাদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ করি, তাই তো? সাউথ যখন আমরা ঢুকে যাবো মধ্যযুগে, বর্বর যুগে ঢুকে যাবো, মধ্যযুগেও বর্বর যুগ বলা হয়, সবচেয়ে বেশি অত্যাচার হয়েছিল, মধ্যযুগ বর্বর যুগ বলা হয়। তো মধ্যযুগে যখন ঢুকে যাবো তখন দেখতে হবে যে আমরা এখন কত বেশি হয়েছে। আচ্ছা, আমরা তো চলে যাবো এবার। আমরা যতটুকু ইতিহাস করি তাতে কোশ্চেন এসেছিল ফুডে ক্লাসে, এসেছিল না? খুব যত এই আমরা যতদূর পড়েছি তাতে খুব থেকে একটা দুটো কোশ্চেন পেয়েছো বা কোনো কোশ্চেন পাও? তোমার কোন সেট ছিল? হ্যাঁ, থার্ড শিফট, 16 তারিখ। আচ্ছা আচ্ছা, 6 শিফট, তাই তো? মানে 17 তারিখ লাস্ট শিফট। একটা ইতিহাস থেকে কোশ্চেন ছিল না? একটাই ছিল। আর সাথে কোনো কোন সাবজেক্ট পড়ে গেছে। আচ্ছা, আমরা দেখে নিই এবার যে আগের দিন আমরা শেষ করেছিলাম যে অশোক মারা যায় এবং মৌর্য বংশের শেষ সম্রাট আগে পেয়েছিলাম বৃহত্তর, তাই তো? বৃহত্তর থেকে মেরেছিলেন তো শুঙ্গ বংশের পুষ্যমিত্র শুঙ্গ, শুঙ্গ বংশের সূচনা করেছে, তাই তো? এবং আমরা দেখবো ওইখানটায় যে কালিদাসের যে নাটক ছিল কি বলেছিলাম, মালবিকা অগ্নিমিত্রম, তাই তো? ওই নাটকে যে অগ্নিমিত্র সেটা হচ্ছে পুষ্যমিত্র শুঙ্গের হচ্ছে ছেলে, তাই তো?
এবং তাকে কেন্দ্র করে আমাদের হয়েছিল, তাকে কেন্দ্র করে একটা নাটক সেই সময় রচনা করেছিল, তাকে কেন্দ্র করে সেই সময় নাটক রচনা করেছিল। মানে এই টাইম ফ্রেম, মানে আমরা যে যে আমরা এই পড়বো শুঙ্গ বংশ পড়বো, সেই শুঙ্গ বংশের টাইম ফ্রেমে পাবো হচ্ছে শুঙ্গ বংশের টাইম ফ্রেমে যে নাটকটা পাবো সেই নাটকটা হলো অগ্নিমিত্র কেন্দ্র, এবং সেটা হচ্ছে মালবিকা অগ্নিমিত্র নাটকটা লিখেছিল হচ্ছে আমাদেরকে কালিদাস, তাই তো? এবং এটাকে পাবো আমরা এই টাইম ফ্রেমে নাগসেনের একটা নাটক, নাগসেন বা নাগাসেন, মিলিন্দ পঞ্চ, তাই তো? এটা লিখে নাও এই টাইম ফ্রেম শুঙ্গ বংশ। তাহলে আমরা যদি পেয়ে যাই যে পুষ্যমিত্র শুঙ্গ যদি পেয়ে যাই, মৌর্য শেষ সময় বৃহত্তরকে মেরে দিয়েছি। শুঙ্গ বংশের হচ্ছে প্রথম প্রতিষ্ঠাতা কাকে পাচ্ছি আমরা? পুষ্যমিত্র শুঙ্গ। হ্যাঁ, মৌর্য বংশকে যারা শেষ করেছিল সেটা হচ্ছে শুঙ্গ বংশ, এবং শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেছিল পুষ্যমিত্র শুঙ্গ, তাই তো? শুঙ্গ বংশের প্রতিষ্ঠা। শুঙ্গ বংশের হচ্ছে প্রতিষ্ঠাতা, আগে থেকে আমরা শুরু করেছি। এবং এই সময় আমরা পেয়েছিলাম, ওটাও লিখে নেবে যে মালবিকাগ্নি মিত্র হচ্ছে নাটকটা হচ্ছে কালিদাস, মালবিকাগ্নি মিত্র। নাটকে না, আর এটাকে কেন্দ্র করে যেটা কি লেখা হলো? মিলিন্দ পঞ্চহ, মানে এই নাটকের এই অগ্নিমিত্রের কাহিনী, ঠিক আছে, এবং পুষ্যমিত্র শুঙ্গ বংশের কি কি ঘটনা সেইটা আছে এই মিলিন্দ পঞ্চ। মানে আমাদের এই শুঙ্গ বংশের ঘটনা জানতাম, কোথাতে ঘটেছে, কি ঘটেছে, কেন, কোন রাজা এসেছিল না আসলো, সেটা আমরা এই গ্রন্থতে পাই। ওই জন্য আমরা এই রিলেটেড আমরা এইটা পড়বো। এটা কোথা থেকে হয়েছে এইটা দিয়ে নেওয়া হয়। এর কে লিখেছে কালিদাস। কালিদাসে আরো নাটক পাবো, কুমার সম্ভব পাবো, তাই তো? অভিজ্ঞান শকুন্তলম পাবো, রঘুবংশম পাবো, এর অনেক নাটক পাবো। যখন আমরা চন্দ্রগুপ্তের লাইনে চলে যাবো, নবরত্নতে পেয়ে যাবো, তখন কালিদাসের সব কটা পাবো, ঠিক আছে? কালিদাসকে পাবো তাই যায়, নবরত্নতে পাবো না? দেখতে হবে নবরত্নে ঢুকবে যে 9টা রত্ন যে মানে বিখ্যাত বিখ্যাত ব্যক্তি সেই সময় সেই রাজসভায় ছিল, তাকে এই নবরত্ন যারা ইতিহাস পড়ে তুমি আমাকে বলতে পারো, তাই না? নবরত্ন বলা হয়। হ্যাঁ, পাবো এরপরে একটু। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল নাকি? এটা হয়ে যাওয়ার পর তাহলে আমরা শুঙ্গ বংশ দেখে নিই। শুঙ্গ বংশের বিস্তার খুব বেশি ছিল না। স্যার হ্যাঁ, বলছি মালবিকাগ্নিমিত্রম কালিদাসের পরের লাইনটা কি লিখেছেন? মিলিন্দ পঞ্চহ, নাগসেনের লেখা বা নাগাসেনের লেখা, শুনতে পেয়েছো? হ্যাঁ। হ্যাঁ, বুঝতে পারলো? শুঙ্গ বংশের শেষ রাজা হচ্ছে কি আছে? দেব।
শুঙ্গ বংশ পেয়ে গেলাম, যে মৌর্য বংশ আমরা শুঙ্গ বংশ পেলাম, শুঙ্গ বংশে কে জন পেয়ে গেলাম, শেষ রাজা পেলাম দেবভূতি। দেবভূতিতে মারলেন হচ্ছে বাসুদেব। বাসুদেব মেরে কোন বংশ বলেন? কান্য বংশ। এবং কান্য বংশের বেশি বিস্তার নেই, শুধু এটুকুই আমাদের লাগবে যে কান্য বংশের প্রতিষ্ঠাতা। ওকে, হয়ে গেল। এবার দেখবো যে এই টাইম ফ্রেমে যে সমস্ত রাজা ছিল, রাজার সময় টাইম ফ্রেমে যে সবচেয়ে বেশি বৈদেশিক আক্রমণ হয়েছিল সেটা পাবো আমরা আলেকজান্ডার। এই টাইম ফ্রেমে তার ফলে বাসুদেবের পর বেশি রাজার ঘর পাবো না, খুব অল্প প্রাসঙ্গিক পাবো। কিন্তু যেটা বলতে হচ্ছে আমাদের আলেকজান্ডার, এবং আলেকজান্ডার সম্পর্কে অনেক কোশ্চেন আমাদের মানে বিভিন্ন পরীক্ষায় বারবার রিপিট হয়েছে। আলেকজান্ডার কে ছিল তাহলে? ম্যাসিডনের রাজা, তাই তো? দ্বিতীয় ফিলিপসের কি পুত্র। ম্যাসিডনের রাজা দ্বিতীয় ফিলিপসের প্রশ্ন আসে না, বাট তবু আমাদের জেনে রাখার জন্য যে তাহলে এটা মুছে দিয়ে যাবো আমি। প্রতিষ্ঠা হয়ে গেল। প্রথম যেটা বলি যে আলেকজান্ডার যখন আক্রমণ করছে তিনি কোন দেশ থেকে এসেছিলেন? আলেকজান্ডার, হ্যাঁ, কোন দেশের লোক? গ্রিক, তাই তো? এসেছিলেন কোথা থেকে? গ্রিকের তো শুধু গ্রিক একটুখানি নয়, একটুখানি কি পারস্য থেকে এসেছে। তাহলে আমরা যদি দেখি যে এই যে যখন মৌর্য সাম্রাজ্য ভেঙে পড়লো বৃহদ্রথের টাইমে, শুঙ্গ বংশ প্রতিষ্ঠা হয়ে গেল, কান্য বংশ এসে গেল, তারপর বৈদেশিক আক্রমণ দেখবে যে প্রথম সবচেয়ে বেশি আঘাত এনেছিল সেটা হচ্ছে আলেকজান্ডার। এবং সে পারসিক থেকে আসা গ্রিক বীর বলা হয়, তাই তো? গ্রিক বীর বলা হয় এবং তাকে বলা হয় ম্যাসিডনের রাজা, তাই তো? ম্যাসিডনের রাজা এবং দ্বিতীয় ফিলিপসের পুত্র। এবং সে রিপিট হয়নি, তবু আমরা লিখে নেব যে ম্যাসিডনের রাজা ছিল। আলেকজান্ডার সম্পর্কে যদি আমরা প্রথমে বলি, না এটা বৈদেশিক আক্রমণ, ভারতীয় যে সমস্ত রাজা ছিল এবার হচ্ছে বিদেশি আক্রমণ শুরু হচ্ছে। হ্যাঁ, এর হেডলাইন হবে বৈদেশিক আক্রমণ। এই যে বললাম না যে কান্য বংশের পর ভালো বংশগুলি পাওয়া যাচ্ছে না, যে অশোকের টাইমে কোনো বংশ কিন্তু অ্যাটাক করার সাহস পায়নি, আর কুসুমের শুঙ্গ পেলাম না, কিন্তু কান্য বংশ সেই সমাজ ব্যবস্থা ভেঙে পড়লো এবং বৈদেশিক আক্রমণ শুরু হলো। প্রথম গ্রিক থেকে শুরু হলো, পারস্যের প্রথম অল পেলাম। জিওগ্রাফি নিশ্চয়ই তোমাদের পড়ানো হয়েছে, শেয়ারিং বর্ডার পড়ানো হয়ে গেছে না? শেয়ারিং বর্ডারে তোমাদের কটা বর্ডার পড়ানো হয়েছে? যে কটা পাস আছে যে বৈদেশিকরা এসেছিল, হ্যাঁ সবগুলো পড়া হয়ে যায় তো? বেশিরভাগ এসেছিল কোথা থেকে? জিওগ্রাফি পড়ানো নিশ্চয়ই বলেছে যে মানুষ এই পাশ দিন আর এই পাশ দিয়ে কেন আসবে, বলেনি? হ্যাঁ, এবার যেটাতে বরফ আছে সেখান থেকে বেশি লোক আসবে না, এটা তো বুঝতে হবে। যেখানে বরফ সবসময় পড়ে সেখানে বেশি আসবে না। যে পাশগুলো তো অনেক বেশি বরফ পড়ে থাকে সেটা আসবে কি? আসবে না, স্বাভাবিক জিনিস। যে কোনো টাইম বিপদ হওয়ার সম্ভাবনা আছে। যে পাশ দিয়ে বরফ পড়ে সেই পাশ দিয়ে বেশিরভাগ বৈদেশিক আসার চান্স থাকে। আমাদের সব কোন পাঠান মোগলের বহুত পাবো না, তারা তো এখানে তো উড়ে এসে জন্মাই, নিশ্চয়ই এসছে। এত টেকনোলজি ছিল, নিশ্চয়ই কোনো পাশ দিয়ে এসছে। প্রত্যেকটা বিদেশি কোনো না কোনো পাশ দিয়ে এসছে, তাই তো? এটা আমাদের মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা বৈদেশি যারা এসছে, সব হুন পাঠান মোগল, এই যে গ্রিকরা যারা পাবো আমরা, সবাই কোনো না কোনো পাশ দিয়ে এসছে। এবং যদি আমরা আলেকজান্ডার ধরি, কোন পাশ দিয়ে এসছে? খাইবার পাস। ভারতে ঢুকলে তো পারস্যে আসতে ঠিক, কিন্তু ঢুকবে তো কোথা থেকে? ঢুকবে আলেকজান্ডার হচ্ছে খাইবার পাস দিয়ে ঢুকেছে। হ্যাঁ, কত পৃষ্ঠা দাম আছে ভারতে? বুঝলাম
এবার পাঁচটা কোন রাজ্যে পড়ছে? ও। কাশ্মীর তো? কাশ্মীরে পড়বে। হ্যাঁ, কাশ্মীরের উত্তর সাইড, উত্তর হচ্ছে উত্তর পশ্চিম সাইডে পড়বে। কারণ এই সাইডে দেখো, যখন আমাদের ম্যাপ আঁকা হচ্ছে, এই সাইডে হচ্ছে কি হচ্ছে, মানে যারা সোজা দাঁড়াচ্ছে, ডান সাইডে হচ্ছে উত্তর পূর্ব সাইড, বাঁ সাইডে হচ্ছে উত্তর পশ্চিম সাইড। উত্তর পশ্চিম সাইডে দেখো বরফ পড়ার চান্স কম থাকে, এই সাইড বরফ পড়ছে অনেক বেশি থাকে। আমাদের কাশ্মীর যে পোর্শনে ভাগ হয়েছে, আমাদের কাশ্মীর এবং এই আমাদের লাদাখ পোর্শন ভাগ হয়েছে না, এবার দেখবে যে কাশ্মীর যে পোর্শন সেটা হচ্ছে ডান দিকের পোর্শন রেখেছে, লাদাখ পোর্শন বাঁ দিকের পোর্শন। এটা ফলো করবো আমার যখন এই যে শিডিউল হচ্ছে, ভাগ হচ্ছে, কেন ভাগ হচ্ছে, এই দিকটা এটা কেন রাখছে, এটা কেন রাখছে, তো কারণ তো থাকবে, ঠিক আছে। আচ্ছা, এটা দেখেন খাইবার পাস দিয়ে আসলেন, আর লিখলাম না, খাইবার পাস দিয়ে আসলেন, তাই তো। তিনি ভারতে কত মাস ছিলেন? 19 মাস ভারতে ছিলেন, তাই তো। হ্যাঁ, এসছিল সম্ভবত না 326 সম্পর্ক আছে, আরো পরে হবে। হ্যাঁ, 326 অত আগে হবে কি করে? আমাদের অশোক কত সালে বলবো? অশোকের বলো, অশোকের কলিঙ্গ যুদ্ধ কবে? 361। তাহলে আরো যদি পরে দিকে চলে যাই, কত যাবে? পিছিয়ে আসবে। পিছিয়ে এসে আমরা পেয়েছি শুঙ্গ বংশ পেয়ে গেছি। শুঙ্গ বংশ 175 থেকে সামথিং পাবো। তারপরের ঘটনা হবে নাসিরুদ্দৌলা আলেকজান্ডার আসবে। সালটা দেখে আমি বলে দেবো, ভুল লিখে লাভ নেই, সালটা দেখে তোমাদের বলে। কলিঙ্গ যুদ্ধ স্যার 261 খ্রিস্টপূর্ব। ধর্মানন্দের সময় আসেনি, কি পুরুষ সঙ্গে যুদ্ধ করেছে। আচ্ছা, ওটা দেখে দেখবো যে 25 সাল সাল সাধারণত খুব কম আছে, তো যদি দেখে নেবো। 19 মাস ভারত থাকছেন, আর কি থাকছে, তিনি হিদাসপিসের যুদ্ধে তার সঙ্গে করেছিলেন, পুরুষ সঙ্গে করেছিলেন হিদাসপিসের যুদ্ধে। ঝিলাম নদীকে হিদাসপিস বলতো সেই সময়, তাই তো। হিদাসপিসের যুদ্ধে কার কার সঙ্গে হয়েছিল এরকম প্রশ্ন আসে। হিদাসপিসের যুদ্ধে হিদাসপিসটা হচ্ছে ঝিলাম নদীর অবপথ, হ্যাঁ। কার হচ্ছে আলেকজান্ডার এবং পুরু, পেরু না পুরু। পুরুর যে ঘটনা ঘটেছিল, কি হয়েছিল, যে পুরু একমাত্র ভারতবর্ষে যে রাজা ছিল, যে ঔরঙ্গজেবের সঠিকভাবে, এই ঔরঙ্গজেব আমাদের আলেকজান্ডারকে সঠিকভাবে প্রতিরোধ করেছিল, এবং তার প্রতিরোধের যে ক্যাপাসিটি দেখে, তার যে ব্যবহার, তার সবকিছু দেখে ভেবেছিল যে হ্যাঁ রাজা হবে এরকম যোগ্য ব্যক্তিত্ব বলে, যে আমার সঙ্গে পারলো না ঠিক, কিন্তু তার যে একটা রাজা সম্পর্কে ভয় ভীত পালিয়ে যাবে, ম্যাক্সিমাম রাজা কি ভয় ভীত পালিয়ে গেছে, আমরা যত পড়ে এসেছি। ম্যাক্সিমাম রাজা কি হয়েছে, এই রাজা কে আসছে, আলাউদ্দিন খিলজি আসছে, সব রাজপাট গুলিয়ে পালিয়ে চলে। কিন্তু পুরু সেটা করবে। পুরুর এই রাজার ঔদ্ধত্য ভাব দেখে প্রথম হচ্ছে আলেকজান্ডার কি করেছিল, তার সমস্ত রাজ্য ফিরিয়ে দিয়েছিল। যুদ্ধে হেরে গেছিলেন পুরু, যুদ্ধে পুরু হেরে গেছিলেন। পুরুর কাছে কিন্তু আলেকজান্ডার হারেনি, নাস্তানাবুদ হয়েছিল ঠিকই, বাট হারেনি। তার সমস্ত কিছু ফিরিয়ে দিল, এবং যখন এই যে ফিরিয়ে দিল, তখন পুরো একটা মানে কথা যেটা খুব চলে, যে রাজার প্রতি রাজার ব্যবহার, এই উক্তিটা হচ্ছে পুরু, এবং সেটা হারার পর হিদাসপিসের যুদ্ধের পরের বক্তব্য, বুঝা গেছে। রাজার প্রতি হচ্ছে রাজার ব্যবহার। কে বলছে এটা? কোনটার পর কোনটা বলছে সেটা মাথায় রাখবে, তাহলে তোমাদের গোলাবে। আচ্ছা,
আলেকজান্ডারকে দেখে নেবো আমরা যে আলেকজান্ডার সময় এতগুলো ঘটনা ঘটলো এবং আলেকজান্ডার যে ঘোড়াতে করে সেই ঘোড়াটার নাম কি? হ্যাঁ, বুসিফেলাস না, বুসিফেলাস। বুসিফেলাসের অনেক বইয়ের মধ্যে সাধারণত বুসিফেলাসটাই বেশি মানে গ্রহণ করা হচ্ছে বিভিন্ন বই। বুসিফেলাস, হ্যাঁ। তাহলে বৈদেশিক আক্রমণ ক্ষেত্রে আমরা কি দিলাম? প্রথম পেলাম এই আলেকজান্ডার পেলাম। আলেকজান্ডার যে সমস্ত ঘটনাগুলো সবকটাই এই করার মধ্যে পেলাম এবং আলেকজান্ডার আমাদের সালটা যদি দরকার হয় দেখা যায় হিজাজ পিসের দুটো দেখা যাচ্ছে 326 বিসিতে হয়েছে, তারপরে নিশ্চয়ই এর আগেই এসছে, তাই না? আচ্ছা, হিজাজ পিসেরটা এটা লিখে না, হিজাজ পিসের 326 বিসিতে হয়েছে, তারপরে নিশ্চয়ই এর আগে এসছে না যুদ্ধ করবে কি, তাই বলছি। সালটা এক্সাক্ট সালটা আমাদের দেখে নিতে হবে বই একবার। প্রত্যেকে যে যার বইয়ের সেটা দেখবে সালটা একটু এক্স্যাক্টলি কত সালে তিনি এসেছিলেন। ওকে, যত সালে তিনি এসেছিলেন। আচ্ছা, আলেকজান্ডার মারা যাচ্ছেন কোথায়? কোশ্চেনে রিপিট হয়েছে না কবার? ব্যাবিলনে মারা গেছে। 33 বছর বয়সে ব্যাবিলনে মারা গেছে। 33 হয়েছে আলেকজান্ডার হয়েছে। এরপর যে শাসক পাবো যেটা বিদেশি আক্রমণ, এবং আলেকজান্ডারের পর থেকে একটা বিদেশি আক্রমণ প্রচুর ভাবে আক্রমণ হয়েছে এবং প্রত্যেকে কিছু না কিছু নিয়ে গেছে। পরবর্তী যে শাসক সেটা হচ্ছে পাবো মিনান্দার, তাই তো? মিনান্দারকে পাবো আমরা হচ্ছে ইউচি জাতির শাসক। এতে দুটো কোশ্চেন বারবার রিপিট হয়। মিনান্দার যে বৈদেশিক আক্রমণ সেটার নাম হচ্ছে মিনান্দার। এবং মিনান্দারের টাইমে দেখবো যে আলেকজান্ডার আক্রমণের পর যে সবচেয়ে বেশি আক্রমণ সেটা হচ্ছে মিনান্দার। এবং মিনান্দারের একটা কোশ্চেন আমাদের আসে বারবার পরীক্ষায়, অনেক করে রিপিট হয়েছে যে মিনান্দারের হচ্ছে রাজধানী সাকল বা শিয়ালকোট। শিয়ালকোট, সাকল বা শিয়ালকোট, এটা হচ্ছে রাজধানী। হচ্ছে এইখানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে যে ভারতে প্রথম স্বর্ণমুদ্রা কারা চালু করে, তাই না? কারা চালু করেছিল? মিনান্দার চালু করে, ইন্দো গ্রিকরা চালু করেছে। অর্থাৎ এই মিনান্দার হচ্ছে ইন্দো গ্রিক জাতি। ভারতে প্রথম স্বর্ণমুদ্রা চালু করা হচ্ছে ইন্দো গ্রিক। কিছু কোশ্চেন এসছে মানে সোনার গ্রিক।
ভারতের প্রথম স্বর্ণমুদ্রা চালু করেছে ইন্দো গ্রিক, বোঝানো যাচ্ছে ইন্দো গ্রিক জাতির একজন হচ্ছে কি বলা যাবে মানে বিদেশি বলা যায়। যে বিদেশি এসেছিল আলোচনা পেয়ে তার হচ্ছে মিনান্ডার করলাম, রাজধানী বলে সাফল বা সিয়ালকোট করে। আচ্ছা আমরা কি পেয়েছি যে কালিদাসকে পেলাম হচ্ছে মালবিকা নিমিত্তম নাটক কোন ভাষায় লিখেছে? কোন ভাষা? সংস্কৃত ভাষায় লিখেছে। সংস্কৃত নয়, কিন্তু আমরা মিলিন্দ পঞ্চম যে নাটকটা পেয়েছিলাম সেটা কি ভাষায়? পালি হচ্ছে পালি ভাষা। আসেন আবার তুমি পাশে ব্যাকেটে লিখে রাখো যে মিলিন্দ পঞ্চম হচ্ছে পালি ভাষায় লিখে। কালিদাস লিখেছে স্যার? কে লিখেছে বললেন এটা? মিলিন্দ পঞ্চম হচ্ছে নাগাসেন বা নাগসেন। নাগাসেন বা নাগসেন হচ্ছে এটা পালি ভাষায় রচিত, বুঝছে? আচ্ছা এটা বেশি কোশ্চেন নেই, এবার আমি পরবর্তী কোশ্চেন হচ্ছে দেখো আমরা ওই যখন আমরা আমাদের কি বলে জনগণ করি তখন আমরা বিভিন্ন আক্রমণ পাই না, সব খুন পাঠান বকর, তারপর বিভিন্ন কবিতায় যে সব মিলেমিশে বিভিন্ন রক্ত মিলেমিশে একে হয়ে যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে আমরা কবিতাগুলো পড়ি, তো সেখানে যে সব জাতির কথা বলছে সেটা এই সব জাতি, যেটা হচ্ছে ইউজাতির শাখা, ইউজাতির ওটা 24টা শাখা ছিল, তার মধ্যে যেটা সবচেয়ে বেশি শক্তিশালী শাখা ছিল সেটা হচ্ছে সব জাতি, বুঝা যাচ্ছে? সেই সব জাতির মধ্যে হচ্ছে যে কোশ্চেন আমাদের হয় যে সব জাতির মধ্যে কোন জাতি যাবে? ইউচি জাতি, এবং সবরা কোন পাশ দিয়ে ভারতে এসেছে? গোলান পাশ দিয়ে তারা ভারতে এসেছে। আচ্ছা সব জাতি সম্পর্কে আমরা ডিটেলস কোথায় পাই? জানা আছে? এই ডিটেলস আমরা পাই মহাবী ভাষা এবং হচ্ছে কি পেলাম যে সব জাতিরা বোলান পাশ দিয়ে এসেছিল, ইউচি জাতির একটা শাখা, তাদের সঙ্গে মহাভাষ এবং মহাভাষ্যকে পাওয়া যায়। মহাভাষ্য লিখে হচ্ছে বসুমিত্র, বুঝছে? আচ্ছা সকরা যে উপাধি সেটা ক্ষত্র বা মহাক্ষত্র, যে উপাধিরা গ্রহণ করতেন প্রশ্ন আছে ক্ষত্র বা মহাপদ যে বিদেশিরা গ্রহণ করতেন কোন বিদেশি? পার্সিক, গ্রিক, সব, হুন, এমপি, ঠিক আছে? চারটা অপশন আছে। একমাত্র হচ্ছে দেখা যায় ভারতীয়দের সব জাতির ক্ষত্র বা মহাক্ষত্র উপাধি ধারণ করেছে। তুমি পড়াতে পারো?
হয়েছে না? আচ্ছা, এবার দেখি হচ্ছে এগুলো উপাধি স্যার ওই পত্র বা মহাপত্র সব জাতির লোকরাই, যারা সব জাতির মধ্যে ছিল তারাই উপাধির নিত। মানে কোন বিদেশিরা সব পত্র বা মহাপত্র উপাধি ধারণ করত? গ্রিক, সব, হুন, পাঠান। ঠিক আছে, এরকম প্রশ্ন। সব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ পাওয়া যায় হচ্ছে কাকে? রুদ্র দমন বা রুদ্র দামন। বিভিন্ন বইতে বিভিন্ন লেখা রয়েছে। সব জাতির মধ্যে সবচেয়ে পরাক্রম যুক্ত রাজাকে পাওয়া, সেটা হচ্ছে কে? রুদ্র দামন বা রুদ্র দামন বা রুদ্র দমন। এর সম্পর্কে ডিটেলস কোথায় পাওয়া যায়? জুনাগড় লিপি। অর্থাৎ জুনাগড় লিপি সম্পর্কে যে সব রাজা সম্পর্কে জানা যায় সেটা হচ্ছে রুদ্র বা রুদ্র দামন। হয়েছে? এ কোন উপাধি গ্রহণ করেছিল? হচ্ছে মহাক্ষত্র। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, রুদ্র দমনের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যে সেই সময় যে সমস্ত বিদেশিরা এসেছিল তার সময় লুটে ফুটে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা ছিল। সবকিছু লুটে ফুটে নিয়ে যাওয়া ছিল। তোমরা প্রত্যেকে দেখবে যে ভারতবর্ষে এত সোনাদানা ছিল যে বিদেশে নিয়ে গিয়েও শেষ করতে পারে। তোমরা অনেক গল্প শুনে থাকো। তো এই যে রুদ্র দমন বা রুদ্র দমন, তিনি হচ্ছে প্রথম ব্যক্তি যিনি ভারতের সঙ্গে কিছু ভালো করেছিলেন। মানে যে সমস্ত বিদেশিরা ছিল তাদের মধ্যে তিনি করেছিলেন সুদর্শন যে হ্রদ, সেই হ্রদের বাঁধ ওটা সংস্কার করেছিলেন। সুদর্শন হ্রদের বাঁধ সংস্কার করেছিলেন একমাত্র রুদ্রদমন বা রুদ্রদমন। সব সুদর্শন বাঁধ। বুঝেছে? শুনেছেন? ভুলে গেছে নাকি? আচ্ছা, তাহলে এই রুদ্র দমন কি পেয়ে গেলাম আমরা সব বংশে। এবার পরবর্তী যে বংশটা হবে সেটা হচ্ছে আমাদের সবথেকে ভালো, যেটা হচ্ছে যে কুষাণ বংশ। ঠিক আছে, কুষাণ বংশ তোমরা ম্যাক্সিমাম কিছু জানো, যে কুষাণ বংশের প্রথম যে রাজা যিনি কুষাণ বংশের প্রতিষ্ঠা করেছিলেন, কি নাম? হ্যাঁ, রুদ্রদমনকে মেরে আমাদের কুষাণ বংশের প্রতিষ্ঠা করছেন কে? ভীম, তাই তো? ভীম ভক্তি করে আমাকে জুলুল কর্তৃজ বলা। ভীম ভক্তি জুলুল কর্তৃজ বলা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাই বলছি জুলুল কর, তাই বললাম।
কুজিন, তাই তো? হ্যাঁ, খালি ছিল মনে হয়। ও আচ্ছা, না না, পাজি ছিল, পাজি অনেক রেট করি, পাজি অত পর করি। আচ্ছা, কুষাণ বংশের একটা বাবু আমাদের উপরে ছাত্র। কুষাণ বংশ পেয়ে গেলাম আমরা, তাই তো? কুষাণ বংশের প্রতিষ্ঠাতা পেলাম, এটা হচ্ছে প্রতিষ্ঠাতা। তাম্রমুদ্রা চালু করলেন কুষাণরা, তাই তো? এবং আমরা প্রথমে পেলাম সক্রান্ত, সক্রান্ত ইন্দো গ্রিকদের কি পেলাম? স্বর্ণ মুদ্রা চালু করেছে, তাই তো? ইন্দো গ্রিকের সবথেকে যে সর্বশ্রেষ্ঠ বলা হয় ইন্দো গ্রিককে যারা এসেছিল তাদের মধ্যে কুষাণ বংশটাকে আমরা সবার আগে সর্বশ্রেষ্ঠের মধ্যে রাখা হয়। যে প্রথম মিলেন্দার পেয়েছিলাম, রাজধানী পেলাম, সেই সময় টাইম আমরা কি কি পেলাম? যে তারা ইন্দো গ্রিকের প্রথম স্বর্ণমুদ্রা চালু করলো। স্বর্ণমুদ্রার যে টাইম সেটাকে বলা হয় যে কুষাণরাই চালু করেছিল, ইন্দো গ্রিকরা চালু করেছিল। আবার যদি কোনো জাতি জাতি উল্লেখ করে দেয় তখন কুষাণদের দিকে, বুঝা গেছে? স্বর্ণমুদ্রা চালু করেছিল তারা ইন্দো গ্রিকরা, বংশ হিসাবে হচ্ছে কুষাণ বংশের চালু করেছিল, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এই বংশের দ্বিতীয় রাজা, দ্বিতীয় পদ বিশেষ, তাই তো? হ্যাঁ, কোনটা বলো বলো? কুষাণ বংশের প্রতিষ্ঠাতা ভীমপদ্মা কুজুপদ প্রথম। হ্যাঁ, কি হ্যাঁ, আমি সেটা অল্টারনেশন দিয়েছি। ও আচ্ছা, এবার কিছু কিছু বইতে দেখো, আমাদের যে রবীন্দ্রনাথ ঠাকুরের যদি কোনো বই দেখি, রবীন্দ্রনাথ ঠাকুর একভাবে লিখেছে, রমেশচন্দ্র বই দেখবে সে আরেকভাবে লিখেছে। কিন্তু আমাদের ইতিহাসের যে বইগুলো আমরা নর্মালি পড়ি তাহলে দেখো যে ভীম কর্তৃক জুলুর কর্তৃক কুজুর কর্তৃক এটাকেই ধরা সাধারণত। এবার যখন তুমি এরিয়াল থিসিস করতে যাবে, হিস্ট্রি থিসিস করতে, তখন থেকে তোমাদের এটা দিতে হবে যে না, এই যুক্তির সত্য নয় যে ভীম কর্তৃক আর কুজুর কর্তৃক একই ব্যক্তি ছিল, হয়তো তারা একে অপরের সন্তান ছিল। আচ্ছা, আমরা তাহলে এই দ্বিতীয় পেলাম, দ্বিতীয় পদ পেয়েছি, এবং দ্বিতীয় পদ যে টাইমে সেই টাইমে কিন্তু স্বর্ণমুদ্রা চালু হয়েছিল, বুঝা গেছে? দ্বিতীয় পদ টাইমে স্বর্ণমুদ্রা চালু, কিন্তু এইভাবে কোশ্চেন আসলে কে চালু করে? ও জাতিসংঘ ইন্দো গ্রিকটাই বেশিরভাগ আছে। আচ্ছা, এবার 78 খ্রিস্টাব্দে আমরা পেয়ে যাবো এই কুষাণ বংশের পরবর্তী রাজা পেয়ে যাবো। 78 কাকে পাবো? কনিষ্ককে পাবো। কুষাণ বংশের এটা প্রথম রাজা পেলাম, তাই তো? এটাকে দ্বিতীয় পেলাম, আর কনিষ্ক কি বলবো? শ্রেষ্ঠ। কত সালে 78 স্যার? শুধু 78। তোর এইখান থেকে শতাব্দ চালু, তাই তো? ওই শতাব্দ হওয়ার একটা কারণ হচ্ছে সব জাতির থেকে, তাই এখানে শতাব্দগুলো হয়েছিল। শতাব্দ বলি না,
কুষাণ বংশের আমরা তো পেয়ে গেলাম, পেয়ে গিয়ে কনিষ্কের কাছে চলে এলাম, শ্রেষ্ঠ রাজা পেলাম। তিনি চালু শকাব্দ কত খ্রিস্টাব্দে চালু করলেন? 78, তাই তো? 78 খ্রিস্টাব্দে এখনো চলছে শকাব্দে, এখনো তৈরি করে পেপার দেখবে, কিছু কিছু পেপার কিংবা পঞ্জিকাতেই মনে হচ্ছে আছে মনে হচ্ছে শকাব্দ লেখা আছে না পঞ্জিকাতে, সালের পাশে শকাব্দ লেখা থাকে না, না পঞ্জিকাতে ভালো করে দেখবে শকাব্দ মানে লেখা থাকে মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, পঞ্জিকাতে লেখা থাকে। আচ্ছা, রাজধানী হচ্ছে পুরুষপুর। একে বলা হয় দ্বিতীয় অশোকও বলা হয়, একে বলা হয় দ্বিতীয় অশোক। কে বলেছিলেন? স্মিথ বলেছিলেন। হ্যাঁ, হ্যাঁ। এটা লিখে রাখবেন, দ্বিতীয় অশোক বলা হয়, কে বলেছিলেন? স্মিথ বলেছিলেন। ঠিক আছে? হ্যাঁ, এই যে আমরা চলে আসি কুষাণ বংশের, এই যে কনিষ্কের রাজধানী, কনিষ্ক যখন তারপরে লিখছি মানে কনিষ্কের রাজধানী, বুঝেছে? মিনান্দারের রাজধানী কোথায় পেয়েছিলাম? সাকল বা শিয়ালকোট, তাই তো? এর রাজধানী পেলাম পুরুষপুর। আচ্ছা, এর সময় একটা সম্মেলন হয়েছিল। কোন সম্মেলন? চতুর্থ সম্মেলন, তাই তো? চতুর্থ সম্মেলনের সভাপতি বসুমিত্র। আর বসুমিত্র একটু আগে লিখলাম না, এখানে কি লিখেছিল? একটু আগে লিখলাম, কি লিখেছিল? মোহনদাস, তাই তো? তাহলে এই টাইমে তাহলে কুষাণ বংশের কনিষ্কের টাইমে কত কিছু পাচ্ছি? চতুর্থ বৌদ্ধ সম্মেলন হচ্ছে, তাহলে বৌদ্ধ সম্মেলন তো আমাদের বৌদ্ধ ধর্ম পৃষ্ঠপোষক থাকবেন নিশ্চয়ই, নাকি? অন্য ধর্ম হবে, বৌদ্ধ ধর্ম পৃষ্ঠপোষক ছিলেন। আচ্ছা, এই সময় বুদ্ধের যে গ্রন্থ সবচেয়ে ভালো সংকলন করেছেন হচ্ছে অশোক ঘোষ। বুদ্ধের যে জীবনী আপনি যে গ্রন্থ করে, মানে অনেক আগে তো বুদ্ধের যে গ্রন্থ ভালোভাবে সংকলন করে এই টাইম ফ্রেমে, তুষার এই কনিষ্কের টাইমে, তার নাম হচ্ছে অশোক ঘোষ। নাম হচ্ছে বুদ্ধচরিত। বুদ্ধচরিত দেখবে বিভিন্ন পরীক্ষায় 1000 বার রিপিট হয়েছে। বুদ্ধচরিত কাল লেখা, একদম ডিরেক্টলি কোশ্চেন, এর কোনো উল্টোপাল্টা কোশ্চেন হয় সম্ভবত। এরপর যখন আরো রেক্টিফাই হবে, কোশ্চেন মডিফিকেশন হবে, তখন এরকম করতে পারে যে বুদ্ধচরিত কোন টাইম ফ্রেমে লেখা, পরিষ্কার টাইমে। হ্যাঁ, না সহজ হচ্ছে, শুধু এই বাদ দিয়ে বাকি কোশ্চেন দাও কত মোটিভেশন হয়েছে, শুধু ফুল বাদ দাও, বাকি যদি দেখো যে কত মোটিভেশন, কত টাইপ ভাবে কোশ্চেন হয়েছে, বুঝিভাবে নেই। আর মহাকবি ভাসের স্বপ্নবাসক দত্তা এই টাইম ফ্রেমে লেখা। প্রশ্ন আছে, স্বপ্নবাসক দত্তা কার লেখা? এই সময় আয়ুর্বেদ শাস্ত্রেও খুব উন্নতি হয়েছে, এই সময় আয়ুর্বেদ শাস্ত্রে খুব উন্নতি হয়েছিল। সেই সময় হচ্ছে সুশ্রুতের সুশ্রুত সঙ্গীতে চালু হয়েছে। সুশ্রুত আর পাই না, সুশ্রুতের প্রথম হচ্ছে মানুষকে ব্যবচ্ছেদ করার ঘটনা বলা আছে, যে মানুষকে কাটার ব্যবস্থা, তাই তো? এরপরে যখন আরো যাবতীয় পাবো, যে মানুষকে প্রথমে যে কাটা হয়, কাটে জোড়া যায়, সেটা কিন্তু আমরা সুশ্রুত সঙ্গীতে পাই। যখন তোমরা ডিটেলস, যখন নেক্সট টাইম যখন আমরা ফের এই টপিকগুলো ঢুকবো, তখন দেখবে এগুলো পাবো, যেটা আর কি কি পাবো। সুশ্রুত সঙ্গীতা হচ্ছে সুশ্রুতে লেখা।
লেখা হচ্ছে সুশ্রুত সঙ্গীত। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, আমার হয়ে গেছে, পরিষ্কার দিয়ে শেষ করবো, ঠিক আছে। এবং তুষার বংশের একমাত্র পরিষ্কার হয়েছে প্রথম বৌদ্ধ মূর্তিকে মুদ্রায় স্থাপিত করেছে। মুদ্রায় প্রথম বৌদ্ধ মূর্তিকে মুদ্রায় হচ্ছে পরিষ্কার। পরিষ্কৃতি এটাই লাস্ট কোশ্চেন থাকবে। নব্বই ভাষার স্বপ্ন অসুস্থ পেয়েছি, সুশ্রুতের সুশ্রুত সঙ্গীতে পেয়েছি। এই সময় মুদ্রাতে প্রথম বৌদ্ধ মূর্তি খোদাই করছেন কে? পরিষ্ক। এবং তক্ষশিলা হচ্ছে এই সময় পৃথিবীর হচ্ছে প্রাচীন বিশ্ববিদ্যালয়, ঠিক আছে। এতে আমরা পরিষ্ককে শেষ করবো, ঠিক আছে। আর যেটা বলার তোমাদের যে যেগুলো যেগুলো হয়ে যাচ্ছে অবশ্যই একবার করে দেখবে, কারণ এখন কাজে লাগবে। যখন রিপিট আমাদের ক্লাস হবে না, তখন এক এক দিনে দেখবে 4-5টা করে টপিক হচ্ছে, মানে একদিনে ধর 2 ঘন্টা ক্লাস হচ্ছে, শুধু ওই পপ হয়ে আসছে। তখন প্রবলেম হবে, তখন স্যার এটা তো আমি জানি না, এটা তো আমি লিখি। তখন প্রবলেম কি হবে, যখন যদি বারবার দেখে যেতে হবে তখন সমস্যা হবে, তখন ওই অ্যাডভান্স ফর্মে যাবে, ঠিক আছে। প্রত্যেকে চেষ্টা করবে যে একটু পড়ার।